আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ঢাকায় জামায়াতে ইসলামীর একটা সমাবেশ হয়েছে এবং সেই সমাবেশটা বেশ বড়সড়ই করা তারা চেষ্টা করেছেন এবং সমাবেশে তারা করেছেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে। এবং এই সমাবেশে তাদের সঙ্গে ছিলেন তাদের যে ভোটের যে শরিক দল মানে এনসিপির নেতারাও এই সমাবেশে কথা বলেছেন এবং যথারীতি এই সমাবেশ থেকে তারা সরকারি দল বিএনপির প্রতি কিছু হুমকি দিয়েছেন, বিএনপির কিছু সমালোচনা করেছেন এবং এগুলো করেছেন। তারা সেখানে কী কী কথা বলেছেন এগুলো আমি একটু বিশ্লেষণ করতে চাই। আমি চাই এই কারণে যে একটা সরকার মাত্র 2 মাস হলো, 2 মাসেই সেই সরকারকে ফেলে দেওয়ার, ক্ষমতা থেকে ফেলে দেওয়ার হুঙ্কারও কিন্তু আমরা জামায়াতের নেতাদের মুখে শুনেছি। তো যদি সরকার তাদের হুঙ্কারে ধরুন কেঁপে টেপে পড়ে গেল, তাহলে কী হবে? আবার নির্বাচন হবে না কি? মানে ঘটনাটা কী দাঁড়াবে? মানে একটা সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি, ভোট দিয়ে বসিয়েছি, সেই সরকার আপনি সমালোচনা করেন, হতে পারে তার যে কোনো কাজেরই আপনি সমালোচনা করতে পারেন। আমরাও সমালোচনা করি, আমরা সরকারি দলের সমালোচনা করি, বিরোধী দলের সমালোচনা করি, সকল যেটা আমার কাছে ভুল লাগে সেটা নিয়েই সমালোচনা করি। ওরকম আপনারাও করবেন। জনগণ সেগুলো শুনবে, বুঝবে, নিজেরা মিলিয়ে নেবে, তারপরে তো সরকার চলবে, কোনো সমস্যা তো নাই। কিন্তু ফেলে দিতে হবে কেন? তারপর যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে এই কথাগুলি নিয়েও আমি একটু আলোচনা করতে চাই। যে জিনিসটা বলেছে জামায়াতের আমির, তিনি বলেছেন যে বিএনপি প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। প্রতিটি বিষয়, কিন্তু আমার এই প্রতিটি বিষয় নিয়ে আমার আপত্তি। আপনি বলতে পারতেন যে বিএনপি কোনো বিষয়ে কোনোভাবে তাদের আচার আচরণ দেখে যেন মনে হচ্ছে, এরকম বলতে পারতেন। কিন্তু আপনি যখন বলবেন প্রতিটি বিষয়ে, তখন কিন্তু প্রশ্ন উঠবে যে বিএনপি যা কিছু করছে, এই সরকার যা কিছু করছে, সবই কি আওয়ামী ফ্যাসিবাদী মানে আওয়ামী পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী সরকারের মতো হচ্ছে? তো এইভাবে এত অতি সরলীকৃত বক্তব্য একজন জাতীয় নেতার মুখে কিন্তু আসলে মানায় না। এবং উনি কী বলেছেন? উনি বিএনপির উদ্দেশ্যে বলেছেন, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। তো আওয়ামী লীগ হতে পারবেন না বলতে উনি কি আওয়ামী লীগের চরম যে স্বৈরতান্ত্রিক যে আচরণ ওটার কথা বলছেন? তার মানে তারা দুর্বল আওয়ামী লীগ, তো দুর্বল আওয়ামী লীগের মন্দ কি সেটা যেটা আচরণ কিছু কম হবে? কিন্তু এ ধরনের কথা যখন বলেন তখন কিন্তু একটু প্রশ্ন জাগে। যেমন উনি বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থান না হলে, মানুষ জীবন না দিলে বিএনপি আজকে ক্ষমতার তাপ উপভোগ করতে পারতো না। এই কথাটা এবং তার উনি বিএনপিকে জুলাই বিপ্লবের সুবিধাভোগী বলেন। দেখেন, আপনার এই কথা কিন্তু ঠিক, আমি অস্বীকার করি না। কারণ জুলাই অভ্যুত্থান না হলে, মানুষ জীবন না দিলে তো আওয়ামী লীগ সরকারের পতন হতো না। আওয়ামী লীগ সরকারের পতন না হলে বিএনপি ক্ষমতায় আসতে পারতো না, ইহা সত্য, কোনো সন্দেহ নাই। তাহলে বিএনপি কী হতো? বিএনপি দৌড়ের উপর থাকতো, বিরোধী দল হিসেবে থাকতো, দৌড়ের উপর থাকতো। কিন্তু জনাব শফিকুর রহমান, আপনি একটা ভেবেছেন আপনাদের কি হতো? আপনাদের কি হতো? জুলাই অভ্যুত্থান না হলে তো আপনারা একটা নিষিদ্ধ রাজনৈতিক দল হইতেন। আপনি বলছেন জুলাই আন্দোলনের সুবিধাভোগীরা বিএনপি। জুলাই আন্দোলনে বিএনপি যতটুকু সুবিধা পেয়েছে তার চেয়ে অনেক বেশি সুবিধা পেয়েছেন আপনারা। আপনি এখন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। যদি জুলাই আন্দোলন না হলে আপনি কোথায় থাকতেন? আপনি নিষিদ্ধ দলের নিষিদ্ধ আমির হতেন। তাহলে কী হতো? কাজেই জুলাই আন্দোলনের সুবিধাভোগী আমরা সবাই, এই জাতির সবাই আমরা জুলাই আন্দোলনের সুবিধাভোগী। কিন্তু জুলাই আন্দোলনের সেই সুবিধাটাকে কে কীভাবে ব্যবহার করছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনারা কীভাবে ব্যবহার করছেন, এনসিপি কীভাবে ব্যবহার করছে, এগুলো হলো আলোচনার বিষয়। এবং বিএনপি কীভাবে ব্যবহার করছে এটাও আলোচনার বিষয়। এবং এই আলোচনাগুলি কিন্তু মানুষ করছে। আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নাই রে ভাই। সাধারণ মানুষ অলরেডি আলোচনা শুরু করেছে। কারা এই দায়িত্ব নেওয়ার পর, ক্ষমতায় আসার পর কারা কী কথা বলছেন, কারা কী আচরণ করছেন, কারা কীভাবে অন্য দলকে মূল্যায়ন করছেন, এই সবই কিন্তু আলোচনার বিষয় হিসেবে মানুষের মনে দেখা দিয়েছে। কাজেই এটাকে একেবারে যে আপনি আপনার ওরাই সব সুবিধা নিয়েছে, আপনারা কিছুই নেননি, কিছুই পাননি, এভাবে মনে করার কোনো কারণ নাই। তবে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে নাহিদ ইসলামের বক্তব্য। ওই একই অনুষ্ঠানে নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন এবং নাহিদ ইসলাম কী বলেছেন, নাহিদ ইসলামের যে কথাগুলি বলেছেন সেগুলোর মধ্যে আমি কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে দিতে চাই। যেমন ওনারা কী বলেছেন, ওনাদের দাবি হলো গিয়ে যে বলেছেন যে গণভোটের গণরায় বাস্তবায়ন করে জুলাই গণঅভ্যুত্থানকে প্রকৃত সম্মান দিতে হবে, জুলাই শহীদ পরিবারকে প্রকৃত সম্মান দিতে হবে, আহত যোদ্ধাদের প্রকৃত সম্মান দিতে হবে এবং এই জন্যই তারা রাজপথেও আছে, সংসদেও আছে। খুব ভালো, আমার কাছে ভালো লাগছে। কিন্তু জুলাই পরিবারকে প্রকৃত সম্মান, আহত যোদ্ধাদের প্রকৃত সম্মান, আপনি যখন ক্ষমতায় ছিলেন, যেন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যে সরকারের সব কিছুকে আপনারা সাপোর্ট দিচ্ছেন, সেই সরকার কতটুকু করেছে অথবা কতটুকু করার চেষ্টা করেছে? ছিলেন তো আপনি দায়িত্ব, আপনি উপদেষ্টা ছিলেন না? ছিলেন। আপনার সহকর্মী সজীব ভুঁইয়া প্রায় শেষ দিন পর্যন্তই ছিলেন বলা যায়, তফসিল ঘোষণার পরে উনি পদত্যাগ করেছেন।
ছিলেন তো। আপনারা কী করেছেন জুলাই যোদ্ধাদের জন্য, জুলাই আহতদের জন্য কি করেছেন আপনারা? আপনাদের বিরুদ্ধে তো ওরাই মিছিল করেছে, তো এখন হঠাৎ করে তাদের জন্য আপনাদের প্রাণ কেঁদে উঠছে। প্রাণ কেঁদে খারাপ না, কিন্তু আমি অবশ্যই মনে করি যে জুলাই যোদ্ধা যারা আছে তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া উচিত। এবং এদের অনেকে এমনও আহত আছেন যাদের নাকি এই আহত অবস্থা আরও অনেক দিন বয়ে বেড়াতে হবে। ততদিন পর্যন্ত তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা উচিত। যেমন আমরা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করেছিলাম, তেমনিভাবে এদের জন্য করা উচিত। কিন্তু সেই কাজটা যখন আপনারা দায়িত্বে ছিলেন তখন আপনারা কী করেছেন? এই দাবিগুলো তখন আপনারা তুলেন নাই কেন? অথবা যখন আপনারা নিজেরা উপদেষ্টা ছিলেন তখন কেন এই কাজগুলো আপনারা করেন নাই? কেউ করেন নাই আপনারা। তখন আপনারা নিজেদের পকেট ভারী করার জন্য ব্যস্ত ছিলেন। তাহলে কোন মুখে এই কথা এখন এই গভর্নমেন্টকে বলেন? এই গভর্নমেন্টের করা উচিত, আপনি না বললেও করা উচিত। কিন্তু যদি তারা না করেন তাহলে অবশ্যই বলবেন। নাহিদ ইসলাম একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি বলেছেন যে, মানে গুরুত্বপূর্ণ মানে আমার কাছে মানে লেগেছে, কানে বেজেছে কথাটা। উনি বলেছেন এই সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে, তার অবস্থান কি হবে। আবার আরেকটা বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে মাত্র 2 মাসের মধ্যে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা সেই প্রশ্নটাও নাহিদ ইসলাম করেছেন। এই সরকার অজনপ্রিয় কোন বিবেচনায়? অবশ্যই মানুষের চাহিদার কখনো শেষ নাই। মানুষের চাহিদা সাধারণত মেটানো কঠিন। সব চাহিদা, বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, তাদের বিভিন্ন ধরনের চাহিদা থাকে। আপনি সব চাহিদা কখনোই মেটাতে পারবেন না। আমাদের মতো তৃতীয় বিশ্বের, আমাদের মতো দরিদ্র দেশের যে কোনো সরকার হোক তাকে অজনপ্রিয় হতেই হবে। সে অনেক কিছু মেটাতে পারবে না। কিন্তু আমার দেখার ব্যাপার হলো তারা কতটুকু মেটাতে পারছে, কতটুকু পারছে না, অথবা কতটুকু পারার চেষ্টা করছে। কারণ 2 মাসের মধ্যে সব সমস্যা তো মিটবে না। তারা তো এসেছে 5 বছরের জন্য, 60 মাসের জন্য। তো মাত্র 2 মাস গেল, তো 58 মাস আছে রে ভাই। এখনই অজনপ্রিয়তার মাপকাঠি মাপাটা এত সহজ না। 2 মাসের মধ্যে তারা অজনপ্রিয় হয়েছে, কোনো সন্দেহ নাই। আপনি বলেন যে ইতিহাসে কোনো ছিল না, আর ভাই অন্তর্বর্তীকালীন সরকারও তো 10 দিনের মধ্যে অজনপ্রিয় হয়ে যাচ্ছিল। যখন তারা এই সমস্ত অথর্ব লোকগুলিকে এনে উপদেষ্টা বানিয়েছে, কিছু বুড়া আর কিছু ছোড়া, মানে আপনাদের মতো কিছু লোকজন, ইয়াং মানে নবিশ লোকজনকে নিয়ে যখন উপদেষ্টা বানিয়েছে, তখনই তো লোকজন বলছে যে এই গভর্নমেন্ট গন কেস। আমি নিজে প্রথম দিনই বলেছি যে কতগুলি অথর্ব লোককে আনছেন আপনারা, এগুলো তো নড়তে চড়তেই পারে না, এটা কখন কাজ করবে। আর কতগুলি ইয়াং পোলা বানাচ্ছেন, এতে তো কোনো অভিজ্ঞতাই নেই। এবং তাই হয়েছে। আপনারা ইতিহাসের খাতায় নাম লিখিয়েছেন। আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে এত দুর্নীতি মনে হয় আর কেউ করে না, জানে কি আপনাদের সহকর্মীরা করেছে। তো অজনপ্রিয়তা আপনারা তখনই হয়ে গেছেন। কাকে খোঁজ দিচ্ছেন আপনারা? দেখুন, আমি এখন একটা কথা বলি, যেটা বলি আমি আলোচনাটা শেষ করতে চাই। সেটা হলো গণভোটের গণরায় বাস্তবায়নের কথা বলেছেন। গণভোট জিনিসটা আমি মনে করি ইউনূস সরকার এই জাতির উপর চাপিয়ে দিয়েছিল। ডক্টর আলী রিয়াজের প্ররোচনায় ডক্টর ইউনূস এই দেশে এই জাতির উপর গণভোট চাপিয়ে দিয়েছিল, যেটা ছিল সম্পূর্ণভাবে একটা বেআইনি এবং অবৈধ কাজ। কথা পরিষ্কার। গণভোটকে কোনোভাবে আপনি জাস্টিফাই করতে পারবেন না, কোনোভাবে না। গণভোটের রায় মানতে গেলে পরবর্তী সময়ে এটা নিয়ে সংসদে এবং উচ্চ আদালতে প্রশ্ন উঠতে পারতো। মনে রাখবেন, সংবিধান আপনি সবসময় হয়তো মানবেন না, মানেন না, এগুলি বলে আপনি বলবেন যে বিপ্লব মানে সংবিধান মানলে অভ্যুত্থান হতো না, গণ আন্দোলন করা যেত না, এগুলো সবই ঠিক আছে। কিন্তু আপনি যদি এমন একটা প্রক্রিয়ায় সংবিধানকে চেঞ্জ করেন, সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের গার্ডিয়ান। সুপ্রিম কোর্টে যদি কেউ প্রশ্ন করে সংবিধানকে কি এভাবে চেঞ্জ করা যায়, যদি সুপ্রিম কোর্ট বলে করা যায় না, আজ হোক কাল হোক 10 বছর পরে হোক, এই প্রসঙ্গটা কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে পারে। তো সুপ্রিম কোর্ট কী বলবে যে এই প্রক্রিয়া গণভোট আবার কি? গণভোট তো আমাদের সংবিধানে নাই, এবং গণভোটের ব্যাপারে এটা অধ্যাদেশে জারি করা যায় না। রাষ্ট্রপতি যে গণভোটের অধ্যাদেশ জারি করেছে এটাও তো রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত, সেটা পারে না করতে। সংবিধানের 93 অনুচ্ছেদের কথা বলেন তো আপনারা, ওখানে পড়ে দেখেন, সেটা পারে না। তো সেক্ষেত্রে একটা অবৈধ পদ্ধতি, অবৈধ একটা সিস্টেমের মাধ্যমে, সিস্টেমকে পুঁজি করে আপনি একটা গণভোটের রায় নিয়েছেন, নিয়ে বলছেন যে হয়ে গেছে, এখন এটা এইভাবে করতে হবে। ভাই এত সহজ তো না। আমি আরেকটা কথা বলে শেষ করি, একটা কথা মাথায় রাখবেন। 3টা জিনিস ভাই। 1 নম্বর হলো যে গণ অভ্যুত্থান যেটা হয়েছিল, যে গণ আন্দোলনের কারণে হাসিনা সরকারের পতন হয়েছিল, সে গণ আন্দোলন এবং ইউনূস সরকারের সংস্কার কর্মকাণ্ড আলী রিয়াজের নেতৃত্বে, এবং সবশেষ জুলাই সনদ, এই 3টা জিনিসকে সমার্থক মনে করার কোনো কারণ নাই। 3 জিনিস। যখন জুলাই আন্দোলন হয় তখন কিন্তু সংস্কার নিয়ে কোনো আলোচনা একবারের জন্য কেউ হয় নাই। সংস্কারের প্রসঙ্গটা আসছে হাসিনা সরকারের পতনের পর। তার সঙ্গে এই কয়েকজন নেতৃবৃন্দের সম্পর্ক আছে, এবং এই সংস্কার কর্মকাণ্ড যারা পরিচালনা করেছে তাদের সঙ্গে আবার জুলাই গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক ছিল না। এমনকি ডক্টর ইউনূস তো ছিলই না। ডক্টর আলী রিয়াজ কি এই আন্দোলনে ছিল?
ডক্টর ইউনূস ছিল, ডক্টর ইউনূসের বিখ্যাত উপদেষ্টা নূরজাহান বেগম ছিল, আলী ইমাম মজুমদারের কোনো ভূমিকা ছিল? কার কোনো ভূমিকা ছিল না। এরা হলো সুবিধাভোগী। এই যে রিজওয়ান হাসান, তার কোনো ভূমিকা ছিল? এরা হলো সুবিধাভোগী। এই সুবিধাভোগী লোকগুলি এসে নিয়ে পরে এটাকে একটা ক্যাচাল বাঁধিয়ে জিনিসটাকে তাদের শাসনটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে, আর কিচ্ছু না। আমি তবুও বিএনপিকে সাধুবাদ জানাবো। বিএনপি বলেছে তারা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এখন জুলাই সনদ বলতে তারা যেটা বুঝে, হয়তো সেই জিনিসটা জুলাই সনদ বলতে এনসিপি বুঝে না, জামাত বুঝে না। তো আমরা দেখি বিএনপি কতটুকু বুঝে জুলাই সনদ, কতটুকু তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে, এটা আমরা দেখতে চাই। যদি তারা না করে বাস্তবায়ন, আমরা তাদের বিরোধিতা করবো, যে আপনারা যতটুকু বলেছে ততটুকু করেন। কিন্তু আমি মনে করি জুলাই সনদকে হুবহু বাস্তবায়ন করাটাও যে খুব বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবে, আমি কিন্তু তাও মনে করি না। দেখুন, আমি বলি আপনাদেরকে, সংবিধান সংস্কার না, শাসন ক্ষমতার যে শাসন প্রক্রিয়া, এটাকেও সংস্কার করলে কোনো কাজ হবে না। সংস্কার করতে হবে মানুষকে, মানুষের মানসিকতাকে। যতক্ষণ পর্যন্ত মানুষের মানসিকতা পরিবর্তন না হবে, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের মানসিকতা পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো সংস্কারে কোনো কাজ হবে না। সেই মানসিকতাকে আমরা প্রত্যাশা করি বিএনপির মধ্যে পরিবর্তন হবে, কিন্তু হয়েছে কি এখন পর্যন্ত? আমি টের পাচ্ছি না। জামাতের নেতৃবৃন্দের মধ্যে হয়েছে, আমি সেটাও টের পাচ্ছি না। আর এনসিপি নেতৃবৃন্দের মধ্যে আমার তাও মনে হয় না। যে কাজটা এখন এনসিপি এবং জামাত করছে, সেটা হলো একটা ধোয়া তুলে সংস্কার বলে তারা বিএনপিকে অজনপ্রিয় করার চেষ্টা করছে। এটা তারা করতে পারে, তাদের রাজনৈতিক অধিকার আছে, কিন্তু আমরা কিন্তু সেটা বুঝতে চাই যে আপনারা যে সংস্কারের কথা বলছেন, সেটা হলেই কি দেশ চেঞ্জ হয়ে যেত? অথবা চেঞ্জ হয়ে যাবে? কিছুই হবে না। আপনারা একটা নির্বাচিত সরকারের উপর আপনারা একটা অনির্বাচিত কতগুলি ভাড়াটে বুদ্ধিজীবী এবং কতগুলি মতলববাদ লোকের তৈরি করা একটা সনদ চাপিয়ে দিতে পারেন না। প্রিয় দর্শক, এটা নিয়ে আমি মনে করি আরও বিস্তারিত আলোচনা হওয়া দরকার আছে। আমরা এর পরে আবার কথা বলবো ইনশাল্লাহ। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।